প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি React.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে নতুন কোনো ভিডিও করতে পারিনি, নতুন জবের ব্যস্ততার কারণে আসলে ভিডিও তৈরি করার সময় বের করতে পারিনি। তো আস্তে আস্তে নতুন জবে সব কিছু অর্গানাইজ করে নিচ্ছি এবং সময় বের করার সুযোগ হচ্ছে। ইনশাআল্লাহ যখনই সময় পাবো আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব, যেমনটা আপনারা অলরেডি জেনে থাকেন। তো React.js এর এই প্লেলিস্টে আমি অনেকগুলো ভিডিও অ্যাড করেছি এবং বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের টপিকগুলো অ্যাড করেছি। সব কিছু এই প্লেলিস্টে অনেক অর্গানাইজ অবস্থায় আছে, তাই আপনারা যখনই ভিডিওগুলো দেখবেন প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন। প্লেলিস্টে আমি যে সিকোয়েন্সে ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি সেই সিকোয়েন্স মেনটেন করে আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি হুক থেকে অনেকগুলো হুক সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, অর্থাৎ যা যা জানার দরকার সে সম্পর্কে ধারণা দিয়েছি। রিয়্যাক্ট রাউটিং সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, যেটি হচ্ছে একটি অ্যাডভান্স লেভেল, এবং এইখানে আমি রাউটিং সম্পর্কে অনেক ইন ডিটেইলস আলোচনা করেছি। দেন আমি HTTP মেথডস নিয়ে কীভাবে রিয়্যাক্ট থেকে কাজ করতে হয় সে সম্পর্কে ধারণা দিয়েছি, অর্থাৎ কীভাবে গেট রিকোয়েস্ট পাঠাতে হয় সার্ভারে, কীভাবে পুট রিকোয়েস্ট পাঠাতে হয়, কীভাবে ডিলিট রিকোয়েস্ট পাঠাতে হয়, এগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। দেন আমি আলোচনা করেছি এখানে রিডাক্স সম্পর্কে, রিডাক্স টুল কিট সম্পর্কে। তো এখানে ভিডিওগুলোর নাম্বারের দিকে যদি খেয়াল রাখেন হয়তো বা অনেক সিকোয়েন্স আপনারা বুঝতে পারবেন না, তাই প্লে লিস্টে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে কোনটার পরে আমি কোনটা অ্যাড করেছি সেই সিকোয়েন্স মেনটেন করে আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো রিয়্যাক্ট টাইপস্ক্রিপ্ট সম্পর্কেও আমি আপনাদের ধারণা দিয়েছি, অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করেছি। আপনাদের কাজ হচ্ছে এখানে প্র্যাকটিস করা অ্যান্ড দেন প্রয়োজন হলে গুগলে আরও সার্চ করে জেনে নেওয়া, যাতে করে নিজেদের আপডেট রাখা যায়। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আমার একটি টেমপ্লেট রিয়্যাক্ট প্রজেক্ট অর্থাৎ রিয়্যাক্ট প্রজেক্টের সেটআপ সম্পর্কে আলোচনা করব, যেটা আপনাদের অনেক টাইম সেভ করবে। তো সেই জন্য আমি এখানে আমার গিটহাবে চলে যাব, আমার গিটহাবের অ্যাকাউন্টে চলে যাচ্ছি, গিটহাব আনিসুল ইসলাম লিখে সার্চ দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার গিটহাব অ্যাকাউন্ট চলে এসেছে এবং এইখানে রিপোজিটরিতে যাব, কারণ আমি একটি রিপোজিটরি তৈরি করে রেখেছি যেটার নাম হচ্ছে রিয়্যাক্ট প্রজেক্ট টেমপ্লেট। তো আমি এটা আপডেট করার চেষ্টা করব যখনই সময় পাবো। আপনারা এই প্রজেক্ট টেমপ্লেটটা আপনাদের রিয়্যাক্ট প্রজেক্টের জন্য বা যখনই ছোটোখাটো কোনো প্র্যাকটিস করতে যাবেন, অ্যাসাইনমেন্ট করতে যাবেন, সেই ক্ষেত্রে এই প্রজেক্ট টেমপ্লেটটা আপনারা ব্যবহার করতে পারেন। তো কেন এই টেমপ্লেট ব্যবহার করবেন সে সম্পর্কে যদি বলি, এখানে আমি ESLint, prettier অনেকগুলো বিষয় অলরেডি সেট আপ করে রেখেছি, যেগুলো আপনাদের বেস্ট প্র্যাকটিস ফলো করার জন্য সাহায্য করবে। তো কিভাবে এই প্রজেক্টটা আপনারা ব্যবহার করবেন সেই সম্পর্কে এবার আলোচনা করছি। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি আমার কম্পিউটার থেকে টার্মিনাল ওপেন করে নিচ্ছি, আপনাদের দেখাতে চাচ্ছি কিভাবে এই টেমপ্লেটটা আপনাদের ব্যবহার করতে হয়। তো প্রথমে এখানে যে কাজ করব, সাপোজ আমি এখানে আমার ডকুমেন্টস ফোল্ডারে যাচ্ছি, আপনারা যে কোনো ফোল্ডারে ডিরেক্টলি ম্যানুয়ালি এই কাজটা করতে পারবেন। তো আমি আমার ডকুমেন্টস ফোল্ডারে গিয়ে একটি ফোল্ডার এখানে তৈরি করতে যাচ্ছি। সেই ফোল্ডারের নাম যে কোনো কিছু দিতে পারি, অথবা চাইলে আমি আমার ডকুমেন্টস ফোল্ডারে ডিরেক্টলি এই রিয়্যাক্ট প্রজেক্ট টেমপ্লেটটা কী করতে পারি, আমি নিয়ে আসতে পারি ক্লোন করে। তো চলুন সেই কাজটা করি। আমি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লোন করব। সো এই লিঙ্কটা আমার দরকার, HTTP এই লিঙ্কটা আমি কপি করলাম অ্যান্ড দেন আবারও আমি টার্মিনালে চলে আসলাম, এইখানে পেস্ট করে দিচ্ছি যে লিঙ্কটা আমি ক্লোনের জন্য কপি করেছি। তো এইখানে দেখাচ্ছে যে এটা অলরেডি এইখানে এই ফোল্ডারটা, ওকে আমাকে গিট ক্লোন করতে হবে, যেটা আমি মিস করেছি, দুঃখিত। সো গিট ক্লোন লিখে দেন ইউআরএলটা দিতে হবে, ক্লোনের ইউআরএল, এবং দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা ক্লোন হয়ে গেছে, অর্থাৎ এই রিয়্যাক্ট রিপোজিটরি এখন আপনাদের লোকাল মেশিনে চলে এসেছে। তো এবার চলুন সেই আমরা দেখি এই প্রজেক্ট ফোল্ডারটা চলে এসেছে কিনা। সেই জন্য আমরা চাইলে চেঞ্জ ডিরেক্টরি লিখে দেন যে প্রজেক্টের নাম আমি আপনারা খেয়াল করেছেন দিয়েছিলাম সেটা ছিল রিয়্যাক্ট প্রজেক্ট টেমপ্লেট। সো এই প্রজেক্টে চলে আসলাম এবং এইখানে এই ফোল্ডার থেকে এবার আমি এটাকে VS কোডে ওপেন করে নিচ্ছি। সো কোড ডট, যদি আপনারা এই কাজটা এখান থেকে করতে পারেন না, ম্যানুয়ালিও করতে পারেন, কোনো সমস্যা নেই, ইটস টোটালি আপ টু ইউ। সো দেখতে পাচ্ছেন আমার ভিজুয়াল স্টুডিও কোড এখানে ওপেন করা হয়ে গেছে। এবার চলুন এই ভিজুয়াল স্টুডিও কোডে এই বেসিক সেট আপ সম্পর্কে কয়েকটি কথা বলি। তো এখানে কি কি আছে সেই সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এখানে প্রথমে যে কাজটা করতে হবে, অবশ্যই আমি এখান থেকে টার্মিনাল ওপেন করে নিচ্ছি, VS কোডের টার্মিনাল দেখতে পাচ্ছেন। তো ডেফিনেটলি কিছু প্যাকেজ আমি ইনস্টল করে রেখেছি, যেই প্যাকেজগুলো আপনাদের কাজ করতে সাহায্য করবে। তো আমি যদি প্যাকেজ.json যাই তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কি কি প্যাকেজ রয়েছে, নতুন প্যাকেজ, সেগুলো আমি দেখাতে যাচ্ছি। এইখানে যদি আমি নিচের দিকে আরও যাই দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে আমি ESLint ইনস্টল করে রেখেছি, prettier ইনস্টল করে রেখেছি। তো এই জিনিসগুলো অলরেডি আমি এই প্রজেক্টের জন্য ইনস্টল করে রেখেছি, কিন্তু এখানে আপনারা নোড মডিউলস ফোল্ডারটি দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এই প্যাকেজগুলো যাদের উপর নির্ভরশীল সেই ফোল্ডারটি কিন্তু এখানে নেই। তাই এই প্রোগ্রামটি বা এই প্রজেক্টটি এখন আপনি চাইলেও রান করতে পারবেন না। তো আপনার প্রথম কাজ কি, ডেফিনেটলি নোড মডিউলস ফোল্ডারটাকে এখানে নিয়ে আসা।
তো যখনই আমরা গিটহাবে আমাদের প্রজেক্ট আমরা পুশ করি, আমরা নোড মডিউলস ফোল্ডার কি করি না, পুশ করি না। তার কারণ কি? তার মেইন কারণ হচ্ছে নোড মডিউলস ফোল্ডার অনেক সময় ফাইলের সাইজটা অনেক বড়, যেটা আমরা কেউ করি না, সেই জন্যই আসলে গিটহাবে পুশ করি না। তো প্রথম কাজ হচ্ছে সেই নোড মডিউলস ফোল্ডার নিয়ে আসা। তো আপনাদের যেটা করতে হবে, এখানে npm install লিখতে হবে, মেক শিওর আপনারা এই ডিরেক্টরিতে রয়েছেন। আমি মেক শিওর করে নিয়েছি যে আমি রিঅ্যাক্ট প্রজেক্ট টেমপ্লেট এই ডিরেক্টরিতে আছি। এবার যখনই npm ইনস্টল করব, এইখানে যে প্যাকেজগুলো আমি ইউজ করেছি সেই প্যাকেজগুলোর ডিপেন্ডেন্সিগুলো আপনাদের এইখানে চলে আসবে, অর্থাৎ নোড মডিউলস ফোল্ডারটা চলে আসবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এইখানে। আদারওয়াইজ এই প্রোগ্রাম কিন্তু এখান থেকে প্রজেক্টটা রান করতে পারবেন না আপনারা। ওকে, সো একটু সময় নিচ্ছে, ডেফিনেটলি একটু সময় নেবে। অ্যান্ড দেন যেমনটা বলেছিলাম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমি ESLintের সেট আপ করে রেখেছি, যেটা আপনাদের কাজ করতে সাহায্য করবে। তো চলুন এই প্রোগ্রামটাকে এবার রান করি, এই প্রজেক্টটাকে রান করি, অ্যান্ড দেন আমরা দেখবো এখানে কী কী রয়েছে। সো আমি npm start লিখে রান করেছি। রিঅ্যাক্ট অ্যাপ কীভাবে রান করতে হয় সেটা আপনারা অনেকবার করেছেন। তো আমি চাইলে এই কাজটা হয়তো বা এই সিরিজের শুরুতেই দেখাতে পারতাম, বা শেষের দিকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা প্র্যাকটিস করে নেন প্রথমে এলোপাতারিভাবে, দেন শেষের দিকে এসে এবার বেস্ট প্র্যাকটিসগুলো একটু ফলো করার চেষ্টা করেন, রাইট? যেটা আপনাদের টাইম সেভ করবে। আপনারা হয়তো বা নিজেরাই নিজেদের টেমপ্লেট তৈরি করে রাখতে পারবেন, যেটা সবগুলো প্রজেক্টের জন্য ব্যবহার করতে চাইছেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট রান করেছি এবং এখানে বেসিক কিছু জিনিস এসেছে। এবার চলুন এই জিনিসগুলো যদি আপনারা চান না, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই সরিয়ে নিতে পারবেন। আমি সোর্স ফোল্ডারে চলে আসলাম, এখানে app.js ফাইল রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে মেবি আপনাদের ফুটারের কোনো প্রয়োজন নেই। তো চাইলে আপনারা যে কাজটা করতে পারেন, এখান থেকে ফুটারটা সরিয়ে নিতে পারেন। এবার সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এবার অ্যারোর দেখাচ্ছে। তো এই অ্যারোরটা কিসের জন্য? কারণ আমি এই যে আইকন, যেটা রিঅ্যাক্ট আইকন ব্যবহার করেছিলাম, সেটা ইম্পোর্ট করেছি কিন্তু ব্যবহার করিনি। তো এই অ্যারোটা হয়তো আপনারা নর্মালি দেখবেন না যদি ESLint ব্যবহার না করেন। তো এইটা হচ্ছে ESLint সেট আপের কারণেই বলছে যে আপনি ইউটিউব এই আইকনটা ডিফাইন করেছেন বাট এটা ইউজ করেননি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি এই সেট আপ কতটুকু সাহায্য করছে। ESLint সেট আপ এবং prettier সেট আপ খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটি ডেভেলপমেন্ট লেভেলে কাজ করবেন, একটা টিমে কাজ করবেন, তখন কিছু বেস্ট প্র্যাকটিস সবাইকে ফলো করা উচিত। তো সেই বেস্ট প্র্যাকটিসগুলো এখানে সেট আপ করা আছে। ওকে, তো এবার যদি আমি এটা সরিয়ে নেই, ডেফিনেটলি এটা রান করবে। দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি রান করেছে। তো এখানে যে index.css ফাইল রয়েছে, আপনারা চাইলে আপনাদের মতো পরিবর্তন করতে পারেন। আমি আমার মতো এখানে পরিবর্তন করেছি, রাইট? আপনারা যদি চান না এটা ইউজ করতে, অবশ্যই এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দেন যেমনটা বলেছিলাম, সে ফর এক্সাম্পল এখানে আমি দেখাতে চাচ্ছি একটি ভেরিয়েবল নিলাম, ফর এন এক্সাম্পল এখানে x20, এবং যদি এই প্রোগ্রামটাকে আমি রান করতে চাই এ পর্যায়ে, ডেফিনেটলি এরর দেখতে পাবেন। এখানে বলবে যে x ডিফাইন করা হয়েছে বাট এই x কখনো ইউজ করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন এর সুবিধা। অ্যান্ড দেন আমি আরেকটি এক্সাম্পল এখানে দেখাতে চাই। সাপোজ আমি এখানে যদি একটি ফোল্ডার ওপেন করি এবং তার নাম যদি কম্পোনেন্টস ফোল্ডার রাখি, সেই কম্পোনেন্টস ফোল্ডারে যদি আমি যে কোনো একটা নাম দিয়ে একটা ফাইল তৈরি করি, সাপোজ product.js, এবং এই product.js এর যদি আমি একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করি এবং এইখান থেকে আমি যদি চাই যে কোনো একটা ডেটা আমি রিসিভ করব, সো এই app.js থেকে আমি প্রোডাক্টে প্রপস হিসেবে কোনো ডেটা সেন্ড করতে যাচ্ছি। তো এই সকল জিনিস ডেফিনেটলি এই সিরিজের শেষের দিকে এসে বোঝানোর দরকার নেই যে প্রপস কি, এই কি, সেই কি, বাট আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এই প্রজেক্টের সেট আপটা কতটুকু সাহায্য করবে সেইটা। তো ফর এন এক্সাম্পল, এবার যদি আমি এই প্রোডাক্ট কম্পোনেন্টটাকে এখান থেকে কল দেওয়ার চেষ্টা করি, সো দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কম্পোনেন্টটি চলে এসেছে, এবং কিছু ডেটা পাস করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কি হয়, যেমন আমি এখানে বলছি যে প্রোডাক্ট, যে কোনো কিছু আপনারা দিতে পারেন, ডেফিনেটলি আমি দিচ্ছি প্রোডাক্ট, অ্যান্ড দেন একটি স্ট্রিং পাস করতে যাচ্ছি। তো এখানে সাপোজ প্রোডাক্টের নাম আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, আমি জাস্ট একটা ভ্যালু দিচ্ছি সুগার। নাও এটা প্রপস হিসেবে নিশ্চয়ই আপনারা জানেন এখানে চলে আসবে। তো আমি যদি সেটাকে এখানে ডিস্ট্রাকচার করে অ্যাকসেপ্ট করি, অর্থাৎ যে প্রোডাক্টটার নাম আমি এখানে দিয়েছিলাম এক্স্যাক্টলি সেম প্রপসের নাম এইখানেও ব্যবহার করতে হবে, যেটাকে ডিস্ট্রাকচার করেছি। এবার চাইলে আমি এখানে সেটাকে প্রিন্ট করতে পারি। ফর এন এক্সাম্পল আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি এই স্টুটেকের মধ্যে, তো সেই প্রোডাক্টটাকে প্রিন্ট করবো, দ্যাটস অল। ওকে, তো এখানে এবার আপনারা অ্যারোর দেখতে পাচ্ছেন। কিসের অ্যারোর? এখানে চলে আসুন। এখানে বলছে যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করছেন product.js কম্পোনেন্টের মধ্যে 3 নাম্বার লাইনে, তো সেই প্রোডাক্টের আসলে প্রপস ভ্যালিডেশন অর্থাৎ ডেটা টাইপ ভ্যালিডেশনটা মিসিং। সো এখানে ESLintের অ্যারোটা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান যে প্রজেক্টে ওকে এই ফাইলে আমি ESLintের যে অ্যারোরগুলো আসবে সেগুলোকে আমি দেখতে চাচ্ছি না, সেগুলোকে ডিসেবল করে দিতে চাচ্ছি এই প্রজেক্টে কাজ করার সময়, দেন সেই ESLintগুলোকে আপনি ডিসেবল করতে যাচ্ছেন, অর্থাৎ এই ফাইলে আপনি কোনো ধরনের ESLintের অ্যারোর দেখতে চান না, অর্থাৎ ওয়ার্নিংগুলো দেখতে চান না। সেক্ষেত্রে আপনি চাইলে এরকম করতে পারেন,
নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে, কারণ ESLint সম্পর্কে অলরেডি আমার জাভাস্ক্রিপ্ট সিরিজে আমি একটি ক্র্যাশ ভিডিও তৈরি করেছি। তো যারা ESLintএর সেই ভিডিওটি দেখেননি, ডেফিনেটলি সেই ভিডিও দেখে নেওয়াটা হচ্ছে আপনাদের বুদ্ধিমানের কাজ। ওকে, সো মেক শিওর ESLint সম্পর্কে জাভাস্ক্রিপ্ট সিরিজ থেকে খুঁজে নেবেন। আপনারা চাইলে ESLint আনিসুল ইসলাম লিখেও সার্চ দিতে পারেন এবং সেটা চলে আসবে। তো এখানে যেমনটা বলেছিলাম যে আমি চাইলে ESLint ডিসেবল করতে পারবো, দ্যাটস অল। এখন আর কোনো এরর থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো এরর নেই এবং আমাদের প্রোগ্রাম এখানে পারফেক্টলি রান হচ্ছে। দেখতে পাচ্ছেন আউটপুটে এখানে সুগার দেখাচ্ছে। সো ডেটা পারফেক্টলি পাস হয়েছে। তো যেমনটা বলছিলাম এইখানে যে আমি এটা সরিয়ে দিচ্ছি, এটা আমি চাচ্ছি না ESLint ডিসেবল করতে, কারণ ESLint আমি সেট আপ করেছি যাতে করে আমার প্রজেক্টে আমি বেস্ট স্ট্রাকচার ফলো করতে পারি। আমার বেস্ট যে সাজেশনগুলো আসলে বেস্ট যেই জিনিসগুলো ফলো করা উচিত সেগুলো আমি ফলো করতে যাচ্ছি। তো সাপোজ আপনি কোনো সময় হয়তো বা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন বাট ইউজ করেননি, সেটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। সাপোজ আপনি হয়তো বা ফর লুপ ব্যবহার করেছেন, যে কাজটা ম্যাপ দিয়ে করতে পারেন, হয়তো বা সেটা বেস্ট প্র্যাকটিস না। সাপোজ আপনি ডবল কোটেশন ব্যবহার করেছেন বাট সিঙ্গেল কোটেশন হচ্ছে রেকমেন্ডেড, সো এখানে বেস্ট প্র্যাকটিস আপনাকে বলে দেবে যে কোনটা এবং কীভাবে ফিক্স করতে হবে সেটা বলে দেবে। ওকে, রাইট। তো যেমনটা বলছিলাম যে এখানে কিসের এরর দেখাচ্ছে, প্রপস টাইপের এরর দেখাচ্ছে। তো এই প্রপস টাইপের এরর যদি আমি ক্যান্সেল করতে চাই সেটাও করতে পারবো। জাস্ট এখান থেকে যদি আমি এটা কপি করে নেই, শুধু আমি এই ধরনের ESLint এররটাকে ডিসেবল করতে চাইলে এক্স্যাক্টলি সেমভাবে একটু আগে যেমনটা করেছিলাম সেটা এখানে করতে পারি, ESLint অ্যান্ড দেন লিখে দিতে পারি ডিসেবল, অ্যান্ড দেন যেই ধরনের এররটা ডিসেবল করা উচিত সেটা এখানে জাস্ট বলে দিতে হবে। এবার শুধু এই ধরনের এরর আসলে সেটাকে সে অ্যাভয়েড করবে ESLint। ওকে, বাট যেমনটা বলছিলাম এই এররটা চাইলে এবার আমি ফিক্স করতে পারবো, কারণ আসলেই চিন্তা করুন যে আপনি একটি ডেটা রিসিভ করবেন, সেই ডেটা কোন ধরনের ডেটা সেটা যদি প্রিডিফাইন্ডভাবে বলে দেন তাহলে কোনো ধরনের এরর হওয়ার সুযোগ এখানে থাকবে না ফার্দার। সো ফর এন এক্সাম্পল আমি জানি যে প্রোডাক্ট নেম হবে স্ট্রিং, সো সেই জন্য আমি এখানে সেট করে দেবো ওকে অনলি স্ট্রিং ডাটা আপনি পাস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি কেউ এখানে নাম্বার পাস করে সেটার জন্য ডেফিনেটলি এরর দেখাবে, যেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। তো এই যে প্রোডাক্টের কীভাবে প্রপস টাইপ সেট করতে হয়, আপনারা অলরেডি আমার প্রপ টাইপ সম্পর্কে ভিডিও দেখেছেন, তাই এই প্রবলেমটা আমি এখানে ফিক্স করে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমরা কি করব, প্রপ টাইপস এটা আমরা ইম্পোর্ট করব কোথা থেকে, প্রপ টাইপস থেকে, দ্যাটস অল। এবার এটাকে ব্যবহার করতে পারবো। তো সেটা কিভাবে আমরা একটি প্রপসের ডেটা টাইপ ডিফাইন করি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই এইখানে প্লেলিস্ট থেকে প্রপস টাইপের ভিডিওটা দেখে নিয়ে তারপর এখানে আসতে পারেন। তো এইখানে আমি জাস্ট আমার এই যে টেমপ্লেটটা তৈরি করেছি সেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যেটা কিভাবে আপনাদের সাহায্য করছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বেস্ট প্র্যাকটিস আপনাদের বলে দিচ্ছে, রাইট। তো যেমনটা বলছিলাম এই প্রোডাক্টে আমি কি করব, আমার যে প্রপস টাইপ আছে সেগুলোকে আমি সেট করে দেবো, এখানে বলে দেবো। সো প্রোডাক্ট প্রথমে কম্পোনেন্টের নাম দিতে হবে, দেন প্রপার্টি যেটা আছে প্রপ টাইপ সেটার নাম দিতে হবে, এবং এইখানের মধ্যে আমি বলে দেব যে এই কম্পোনেন্টে অর্থাৎ প্রোডাক্ট কম্পোনেন্টে যে প্রপসগুলো ব্যবহার করা হবে তাদের টাইপ কি সেটা এখানে বলে দেব। তো আমি জানি যে প্রপসটা সেটা হচ্ছে প্রোডাক্ট এবং তার টাইপ আমি বলে দেবো কোথায় থেকে, প্রপ টাইপস থেকে। সো প্রপ টাইপস ডট স্ট্রিং, দ্যাটস অল। এবং এরই সাথে সাথে আমার প্রবলেম সলভ, এখানে দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি রান হচ্ছে এবং এখানে আউটপুট দেখাচ্ছে। নাও এই যে আমি ভ্যালিডেশনটা করলাম এটা আমাকে কি সাহায্য করছে, এবার যদি কেউ এখান থেকে সাপোজ নাম্বার পাস করার চেষ্টা করে, ফর অ্যান এক্সাম্পল প্রোডাক্টের ভ্যালু হিসেবে এখানে 25 দিচ্ছি, সাথে সাথে এখানে এরর দেখাচ্ছে যে বলছে টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং। সো আপনি চাইলেও স্ট্রিং নাম্বার পাস করতে পারবেন না, কারণ অলরেডি ভ্যালিডেশনের সময় আপনি বলে দিয়েছেন যে এই কম্পোনেন্টে আমি যে প্রপসটা রিসিভ করব সেটা হচ্ছে স্ট্রিং টাইপের প্রপস, এখানে বলে দিয়েছি প্রপসের টাইপ। সো এরকম আপনার প্রোগ্রামে ফার্দার যে বাগটা আসবে সেটা থেকে আপনাকে সেভ করছে। তো এটা আপনার প্রথম লেভেল ডিফেন্স হিসেবে কাজ করছে এখানে। তো ESLint ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, প্রিটিয়ার এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ESLint কী করে, আপনাকে সাহায্য করে আপনার প্রজেক্টে কোনগুলো বেস্ট প্র্যাকটিস সেগুলো আপনাকে জানার জন্য সাহায্য করে এবং সেগুলো অ্যাপ্লাই করার জন্য সাহায্য করে, আপনাকে ওয়ার্নিং দিবে, এরর দিবে, নানাভাবে আপনাকে বলে দেবে যে কোন বেস্ট প্র্যাকটিসগুলো আপনার প্রজেক্টে ফলো করা উচিত। তো সেই জন্য আমি এখানে ESLint ব্যবহার করেছি এই প্রজেক্টে, সেট আপ করে দিয়েছি এবং প্রিটিয়ার। তো এবার আপনারা গুড টু গো এই প্রজেক্ট নিয়ে আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনাদের ইচ্ছা মতো প্রজেক্ট করতে পারবেন। বাট মেক শিওর এই প্রজেক্টটা যখনই আপনারা ক্লোন করবেন প্রথমেই npm ইনস্টল করে নোড মডিউলস ফোল্ডারটা নিয়ে আসবেন, দেন আপনারা npm স্টার্ট দিয়ে প্রজেক্ট রান করতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি এই টেমপ্লেটটি যেটা গিটহাবে দেখিয়েছি আমি তৈরি করেছি সেটা আপনাদের অনেক সাহায্য করবে। যদি সাহায্য করে ডেফিনেটলি ফর্ক করবেন এবং স্টার দিতে ভুলবেন না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।